Hello my dear students, today I am here with the grammatical item, the use of participle and absolute phrase. Absolute phrase এবং participle ব্যবহার নিয়ে আমি একটু আলোচনা করব। আমি দেখেছি খাতা দেখতে গিয়েও দেখেছি, ক্লাসেও দেখেছি, এই দুটো প্রয়োগ করতে গিয়ে অনেকে একটু অসুবিধা ফিল করে, কনফিউজড হয়ে যায়। তা এটা করতে গিয়ে আমরা জয়নিং, স্প্লিটিং এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইটা আলোচনা করব, কারণ পরীক্ষা এইভাবেই আসে, অ্যাবসলিউট ফ্রেজের প্রয়োগ করে এইভাবে বলেন, কিন্তু ওইগুলো না জানলে অসুবিধা হয়। সেই জন্য আমি ঠিক করেছি আজকে জাস্ট এই দুটো প্যাটার্নকে সামনে রেখে দুটো ইউজকে আর কি, অ্যাবসলিউট ফ্রেজ এবং পার্টিসিপলের ইউজ কীভাবে করা যায় এবং তার নানা রকম ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক আমরা কতটা সফল হই। একটু অ্যাটেন্টিভ হলে আমার মনে হয় অসুবিধা হবে না। দেখা যাক। Let us have a look at the screen. কি লেখা রয়েছে? Use of absolute phrase or nominative absolute and participle. আজকে আমরা এই দুটি অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় যেগুলো আসে, জয়নিং, স্প্লিটিং এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই তিনটের ক্ষেত্রে এই দুটির প্রয়োগ আমরা দেখে নেব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সটা নিয়েছি, তো সেই জন্যে আমরা একবার আলোচনা করে নেব সিম্পল সেন্টেন্সের ডেফিনেশনটা নিয়ে, মানে সংজ্ঞাটা নিয়ে। তারপরে গিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়েও একটা কথা বলে নেব, খুব সংক্ষেপে এটা আলোচনা করব। আমাদের মূল লক্ষ্য ওই দুটির প্রয়োগ, সেন্টেন্সের ক্ষেত্রে ওদের প্রয়োগটা আমরা দেখব। প্রথমে সিম্পল সেন্টেন্সের ডেফিনেশনটা একবার দেখে নিই। তোমরা হয়তো অনেকে জানো, কি লেখা রয়েছে দেখো। A simple sentence, a sentence consisting of only one clause with a single subject and a finite verb is called a simple sentence. One clause, a single subject and a finite verb. One clause বললেই সিঙ্গেল সেন্টেন্স এবং ফাইনাইট ভার্বের ব্যাপারটা একটাই আসছে। তো সেই জন্যে একবার আমরা বলে নিলাম, এইটা মিলছে কিনা আমরা দেখে নেব আলোচনা করতে গিয়ে। প্রথমে আমরা নিচ্ছি জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স বাই ইউজিং পার্টিসিপল অ্যান্ড অ্যাবসলিউট ফ্রেজ। প্রথমে আমাদের কী করতে হবে না, এ কাপল অফ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এক্সাম্পল হিসেবে সেন্টেন্সগুলো নিয়ে নিয়েছি, জাস্ট একজোড়া সেন্টেন্স প্রথমে আমরা সামনে আনবো। হি ওয়াজ টায়ার্ড, দেখো ফার্স্ট সেন্টেন্স, এটা সিম্পল কিনা একবার দেখো। একটা সাবজেক্ট হি, ওয়াজ ফাইনাইট ভার্ব, হি ওয়াজ টায়ার্ড। সো ভেরি সিম্পল সেন্টেন্স, ইজি বলে বলা হয়নি কিন্তু, স্ট্রাকচার ধরে বলছি। নেক্সট দেখো, হি টুক রেস্ট, হি ইজ আ সাবজেক্ট, টুক ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, এটা আরও বড় হতে পারতো। হি টুক রেস্ট আফটার ডুইং সাম ওয়ার্ক, কত কী বলতে পারতাম, ওই দিকে যাইনি আমরা, জাস্ট ছোটো ছোটো সেন্টেন্স নিয়েছি। হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট, এই দুটি সেন্টেন্স, এদেরকে আমাদের কী করতে হবে, উই হ্যাভ টু জয়েন ইট ইনটু এ সিম্পল সেন্টেন্স। কী রয়েছে, হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট। কী করা হলো, ওয়াজটার আমরা বেস ভার্বটা খুঁজে নিচ্ছি, বি ভার্ব। সো বি প্লাস আইএনজি, বিং, being tired he took rest. This is the use of participle. Subject he, next sentence subject he, উভয় ক্ষেত্রেই একই সাবজেক্ট, আমরা ওই জন্য কী করলাম, বিইং করেছি। দেখো, ক্লান্ত হয়ে সে রেস্ট নিল, বাংলাতে বলি সে ক্লান্ত হলো, সে রেস্ট নিল, ক্লান্ত হয়ে রেস্ট নিল। এই নতুন সেন্টেন্স বিইং টায়ার্ড হি টুক রেস্ট, এটা সিম্পল সেন্টেন্স। কেন, বিইং এখানে নন ফাইনাইট ভার্ব, টুকটা ফাইনাইট ভার্ব, তাহলে ওয়ান ফাইনাইট ভার্ব ইজ হেয়ার, সাবজেক্ট অলসো ইজ ওয়ান, হি,
ওখানে দুবার আমরা সাবজেক্ট দেখেছিলাম, হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট, সেটা একবার এসে দাঁড়িয়েছে হি টুক রেস্ট, সো সিঙ্গল সাবজেক্ট। সেই জন্য দেখো ক্লজও একটাই, তাহলে ওয়ান ফাইনাইট ভার্ব, ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ক্লজ, ডেফিনেশনের সাথে পুরোপুরি মিলে গেছে। সো ইট ইজ এ সিম্পল সেন্টেন্স। ওকে, নাও লেট আস টেক অ্যানাদার এক্সাম্পল। দেখো এখানে আরেক জোড়া সেন্টেন্স, কিন্তু এদের পার্থক্য লক্ষ্য করতে হবে। হি ওয়াজ টায়ার্ড, উই ডিড দ্য ওয়ার্ক, হি সাবজেক্ট, নেক্সট সেন্টেন্সে উই সাবজেক্ট, হি ওয়াজ টায়ার্ড, উই ডিড দ্য ওয়ার্ক। এখানে কিন্তু সেন্টেন্সটা আমরা জয়েন করেছি, দেখো দুটো সেন্টেন্সকে, হি বিং টায়ার্ড, উই ডিড দ্য ওয়ার্ক। বিং টায়ার্ড লিখিনি, এখানে হিটা লিখেছি, ওখানে লিখেছি উই। কেন না, উভয় ক্ষেত্রে আমরা দেখছি সাবজেক্ট আলাদা। এই যে হি বিং টায়ার্ড, এই অংশটাকে আমরা বলছি অ্যাবসলিউট ফ্রেজ অর নমিনেটিভ অ্যাবসলিউট। আগেরটা আমরা বলেছিলাম পার্টিসিপল, যেখানে ছিল বিং টায়ার্ড, হি টুক রেস্ট, এখানে হচ্ছে হি বিং টায়ার্ড, উই টুক রেস্ট। আগের সেন্টেন্সে বিংটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, ওটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছিল। এখানে এই যে নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ, এটা উই ডিড দ্য ওয়ার্ক, এই যে অংশটা এটাকে মডিফাই করছে, এটুকু মনে রাখবে। লেট আস প্রসিড টুয়ার্ডস দ্য নেক্সট এক্সাম্পল, নাম্বার 3। উই ডিড দ্য ওয়ার্ক, উই কেম ব্যাক। দেখো আগের সেন্টেন্সের মতনই, প্রথমটার মতো, সাবজেক্ট সেম, ওই ক্ষেত্রে উই, আমরা কাজ করেছিলাম, আমরা বাড়ি ফিরে এসেছি, কাজ করে ফিরে এসেছি। ডু ইজ দ্য বেস্ট ভার্ব, সো উই শুড অ্যাড আইএনজি, ডু প্লাস আইএনজি। ডুইং দ্য ওয়ার্ক, উই কেম ব্যাক, দিস ইজ কল্ড পার্টিসিপল। এটা আমরা বলছি সিম্পল সেন্টেন্স, পার্টিসিপল ইউজ করেছি। নেক্সট দেখো, দ্য সান সেট, উই কেম ব্যাক। এখানে সান আলাদা সাবজেক্ট, উই আলাদা সাবজেক্ট, সো উই শুড ইউজ অ্যাবসলিউট ফ্রেজ। হোয়াট উড বি দ্য আনসার? দ্য সান হ্যাভিং সেট, উই কেম ব্যাক। খেয়াল রাখবে সেন্টেন্স স্ট্রাকচারটা, দ্য সান হ্যাভিং সেট, উই কেম ব্যাক। এখানে যদি কেউ আগের মতো পার্টিসিপল ব্যবহার করে দেয় তাহলে কি মজার ব্যাপার হবে বলো তো? সেটিং দ্য সান, উই কেম ব্যাক, দ্যাট মিন্স সূর্য ডুবিয়ে দিয়ে আমরা ফিরে এলাম। মানে চন্দ্র সূর্য ওঠা এবং ডোবার ভার তাকে দেওয়া হয়েছে, মানে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা ডুবিয়ে দিয়ে ফিরে আসলাম। সুতরাং কত হাস্যকর হবে বুঝতে পারছো? ওই জন্যে এই ভুলগুলো করা যাবে না, মাথায় রাখতে হবে। সাবজেক্ট কিন্তু আলাদা, সূর্য ডুবছে ওর মতো করে, আমরা ফিরে আসলাম। সান হ্যাভিং সেট, উই কেম ব্যাক। ওকে, নাও let us proceed towards next example, example number 5 and then 6. দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এবার আমাদের 5 নম্বর এবং 6 নম্বর সেন্টেন্সের মধ্যে পার্থক্য লক্ষ্য করতে হবে। একজোড়া করে আছে উভয় ক্ষেত্রেই সেন্টেন্স। 5 নম্বরে রয়েছে দি ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট আউটসাইড। নেক্সট, the man was killed, police started investigation. দেখো এই যে আমরা দুটো সেন্টেন্স রেখেছি সামনাসামনি, the weather was fine, we went outside। উভয় ক্ষেত্রেই বুঝতে পারছো নিশ্চয়ই অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করা হবে, কারণ সাবজেক্ট আলাদা। এবার আমাদের একটু পার্থক্য লক্ষ্য করতে হবে এদের মধ্যে। প্রথম সেন্টেন্সে যেটা ছিল the weather was fine, we went outside, ওই একজোড়া সেন্টেন্সের মধ্যে was fine প্রথমটা লক্ষ্য করো, আর পরেরটা আছে was killed। হোয়াটস দ্য ডিফারেন্স? ফাইন অ্যাডজেক্টিভ, ওয়েদারের স্টেটকে বোঝাচ্ছে, কিন্তু এখানে দি ম্যান ওয়াজ কিল প্যাসিভ ভয়েস করা হয়েছে, সুতরাং সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু আমরা প্রথমটা কী করেছি, দ্য ওয়েদার বিং ফাইন, উই ওয়েন্ট আউটসাইড, বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম। এখানে কী করতে হলো, ওই যে প্যাসিভটা মনে রাখতে হবে, দি ম্যান হ্যাভিং বিন কিল, পুলিশ স্টার্টেড ইনভেস্টিগেশন। এই পার্থক্যটা তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে গোলমালটা হয়ে যায়। আমরা পরের যে দুটো এক্সাম্পল আছে
সেখানে গেলে এটা একটু পরিষ্কার হয়ে যাবে আমার মনে হচ্ছে। দেখা যাক। আমরা পরপর দুটো এক্সাম্পল নিয়ে কথা বলবো। প্রথম দেখো 7 নম্বরে, দ্য বয়েজ হ্যাড ডান দ্য ওয়ার্ক, দে রিটার্ন হোম। এইটা পার্টিসিপল দিয়ে নিশ্চয়ই করা যাবে, তোমরা বুঝতে পারছো। উভয় ক্ষেত্রেই সাবজেক্ট সেম। সো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, দ্য বয়েজ রিটার্ন হোম। এই তো হয়ে গেল সিম্পল সেন্টেন্স, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক। এবার নেক্সট দেখো রয়েছে, দ্য বয়েজ ডিড দ্য ওয়ার্ক, দে রিটার্ন হোম। এক্ষেত্রেও আমরা হ্যাভিংই লাগাবো, কারণ হ্যাভিং নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব যেহেতু টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, সুতরাং উভয় ক্ষেত্রেই হ্যাভিংটাই হবে। চলো নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখব। ওই জাস্ট 8 নম্বরটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি কী হবে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, দ্য বয়েজ ডিড দ্য ওয়ার্ক ছিল, এটা হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দ্য বয়েজ হবে। আমরা বাইটা লিখিনি, দি ওয়ার্ক ওয়াজ ডান, দি বয়েজ রিটার্ন হোম। এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে গেলেও আমাদের কিন্তু ওই প্যাসিভ সেন্সটা মনে রাখতে হবে। কী লিখব, দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, দ্য বয়েজ রিটার্ন হোম। হ্যাভিংয়ের পরে একটা বিন যোগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। এটাও অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে আমরা কিন্তু জয়েনিংটা করলাম, পার্টিসিপেল কিন্তু হবে না। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, নিশ্চয়ই বুঝতে পারছো সাবজেক্ট আলাদা হয়ে গেছে, সুতরাং অ্যাবসলিউট ফ্রেজই হবে। নেক্সট পর্বে আমরা স্প্লিটিং নিয়ে একটু আলোচনা করব। জয়েনিং পারলেই স্প্লিটিং পারা যাবে, জাস্ট জয়েনিংয়ের উল্টোটা স্প্লিটিং, তোমরা জানো। কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোর স্প্লিটিং কেমন হয় সেই নিয়ে আমরা জাস্ট দুটো এক্সাম্পল এখানে রেখেছি, তোমার এই টেক্সট থেকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো ওই যে ফার্স্ট সেন্টেন্স, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এটা 3 কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। লাস্টে যেটা রয়েছে এগ্রিড উইথ নান অফ দেম, এটা পাস্ট টেন্স। এখান থেকে আমাকে ঠিক করতে হবে যে প্রথম সেন্টেন্সটা কেমন হবে। সাবজেক্ট প্রথমে আছে অল দ্য আনসার্স, তাহলে অল দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট, পাস্ট টেন্সে লিখতে হবে। এবং পরে তো সেন্টেন্স করাই আছে, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এই নেক্সট অংশটা ধরে আমাকে কিন্তু আগের অংশটার স্প্লিট করতে হবে। ওটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না পাস্ট টেন্স হবে না অন্য কিছু ফিউচার টেন্স হবে, বুঝতে হবে। কারণ বিইংটা নন ফাইনাইট ভার্ব, ওর কোনো পরিবর্তন হয় না, টেন্স অনুযায়ী ও পরিবর্তিত হবে না। ফাইনাইট ভার্ব এগ্রিডটা হবে, ওটা দেখে ঠিক করতে হবে আমি কিন্তু দুটো সেন্টেন্স কীভাবে লিখব। দেখো পরের সেন্টেন্স রয়েছে, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ। এটা ওই একই গল্প থেকে নেওয়া হয়েছে। এই যে ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, যেহেতু এটা পাস্ট টেন্স, সুতরাং আমাকে টেকেনটা টুক করতে হবে। দ্য জার টুক লিভ অফ দ্য ওন্ডেড ম্যান, নেক্সট সেন্টেন্স, হি ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ। এইভাবে সাজাতে হবে। টেকেনটা হ্যাভিং টেকেন সবসময় একই থাকবে, ওয়েন্ট আউট আছে, সুতরাং আমাকে টুক লিভ করতে হবে। এইটুকু মনে রাখলেই হবে। আমাদের লাস্ট এবং ফাইনাল পার্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সের পরিবর্তন, অর্থ একই রকম রেখে সেন্টেন্সের পরিবর্তন। সেখানেও কিন্তু অ্যাবসলিউট ফ্রেজ এবং পার্টিসিপল আছে, এরকম সেন্টেন্স ধরেই আমরা কিন্তু কাজ করব। তো চলো দেখা যাক কিছু এক্সাম্পল নিই, খুব অল্প এক্সাম্পল নিয়ে আমরা আজকের পর্ব শেষ করব। তার আগে কম্পাউন্ড সেন্টেন্সটা জানা দরকার। আমরা আজকে কমপ্লেক্সে যাব না, সিম্পল এবং কম্পাউন্ড এই দুটোর পরিবর্তন আমরা দেখব। কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। দেখো ডেফিনেশন লেখা আছে, আ সেন্টেন্স containing 2 or more independent clauses is called compound sentence। অর্থাৎ 2 বা তার বেশি যদি স্বাধীন বাক্যাংশ থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে বলেছি একটা ক্লজ থাকবে, একটাই ফাইনাইট ভার্ব, এখানে একের বেশি থাকতে হবে। দেখো আমরা 1 নম্বরটা দেখছি, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট। আইজ হ্যাবিট গল্পের থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই, সেন্টেন্স পরিচিত। এই যে ওয়াজ ওপেন, এইটা আছে ফাইনাইট ভার্ব, আর আই ফেসড ইট আরেকটা ফাইনাইট ভার্ব, সেজন্য ওটা কম্পাউন্ড সেন্টেন্স ছিল। আমরা এটাকে পাল্টে করেছি সিম্পল সেন্টেন্স। দেখো অ্যাবসলিউট ফ্রেজ লাগানো হয়েছে, দ্য উইন্ডো বিইং ওপেন আই ফেসড ইট। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড
ফেস দ্য গার্ল, এটাও কম্পাউন্ড সেন্টেন্স। টার্ন ফাইনাইট ভার্ব, ফেসড আরেকটা ফাইনাইট ভার্ব, আমরা কি করেছি এটাকে পার্টিসিপল যোগ করে দিয়েছি। টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল, এটা আরেকটা সিম্পল হয়ে গেল। এই কম্পাউন্ড থেকে সিম্পল করলাম। আর একটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা শেষ করব। এটা নেওয়া হয়েছে 3 কোশ্চেন থেকে। দেখো, দিস থট হ্যাভিং অকার্ড টু হিম হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম। সিম্পল সেন্টেন্স, অ্যাবসলিউট ফ্রেজের প্রয়োগ আছে এখানে। এটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স করছি। দিস থট অকার্ড টু হিম অ্যান্ড হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম। অ্যান্ড লাগিয়ে দিয়েছি। দিস থট, ওই যে হ্যাভিংটা বাদ গেছে, তাহলেই হয়ে গেল, ব্যাস। এখানে অ্যান্ডকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। অ্যান্ড এর দুদিকে যেটা অংশ রয়েছে এটাই স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা জানি 2 বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে, আর সে কারণেই এটি কম্পাউন্ড সেন্টেন্স। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি কিছুটা বোঝা গেছে। এটা শুধু পরীক্ষার জন্য নয়, যদি শিখতে পারো তোমরা নিজেরা ভালো লেখা লিখতে চাইলে এর প্রয়োগ করতে পারবে। যে কোনো ভালো লেখা তোমরা যদি পড়ো, তোমাদের বাকি যে গল্পগুলো রয়েছে, আমরা তো মাত্র 2 থেকে এক্সাম্পল দিয়েছি, দেখবে এর প্রয়োগ আছে, তোমরা খুঁজে পাবে, নিজেরাও তোমাদের লেখায় এর প্রয়োগ করবে আশা করি। আজকে এই পর্যন্তই, টাটা।